Juju আসছে। You are not alone. আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এক লাইক দেন, সেক্ষেত্রে এটা আমাদের সাহস যোগায়। আশা করি আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আপনাদের পরিচিতদের মধ্যে ভৌতিক ঘটনা পছন্দ করেন তাদেরকে জানিয়ে দেবেন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কলকাতা থেকে অধীর। অধীরদার আগেও একটি ঘটনা আমি শেয়ার করেছি। আপনারা যারা আমার ঘটনা শোনেন তারা অবশ্যই সেই ঘটনাটি শুনেছেন। তারপরও যারা নতুন আছেন বা যারা অনেক আগে শুনেছেন তাদের জন্য অধীরদার ক্যারেক্টারটা আপনাদেরকে একটু বর্ণনা করতে হবে। তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন এই ঘটনার মহত্ব বা অধীরদার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার রহস্যের জট। অধীরদা আপনার আমার মতোই একজন সাধারণ মানুষ ছিলেন। তার বসবাস ছিল কলকাতা শহরে। আর ৮-১০টা সাধারণ মানুষ যা করে বা যেভাবে চিন্তা করে তিনি সেভাবেই চিন্তা করতেন। অলৌকিকতা তার জীবন থেকে ছিল অনেক দূরে। হঠাৎ একটা ঘটনা তার জীবনকে উল্টে পাল্টে দেয়। এবার কলেজ থেকে ছুটিতে তিনি কলকাতা আসেন। আর কলকাতা বিখ্যাত হচ্ছে কালী পুজোর জন্য। কলকাতায় কালী পুজো খুব ঘটা করে উদযাপন করা হয়। সেবার ছুটিতে যখন অধীরদা কলকাতা শহরে আসেন তখন কালী পূজার সময়। তিনি তার বন্ধুদের সাথে একবার এক কালী পূজা দেখতে যান। সেই কালী পূজার স্থানটাতে প্রথম অধীরদা একটা অলৌকিকতার সম্মুখীন হন। তিনি সেই অনুষ্ঠানে বা সেই পুজোয় কালীর যে মূর্তি ছিল সেটার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ কিছুক্ষণের জন্য তার কাছে মনে হলো তার সামনে যে কালী মূর্তিটি আছে সেটা কোনো মূর্তি না, তার সামনে সাক্ষাৎ কালী উপস্থিত হয়েছেন। এই ঘটনাটি ঘটে ২ থেকে ৩ সেকেন্ডের মতো। এরপর সবকিছু স্বাভাবিক। কিন্তু এই ২-৩ সেকেন্ডের জন্য অধীরদার কাছে পুরো আবহাওয়াটা ছিল নিঃশব্দ। তার কাছে আশেপাশে শুধু সেই কালী মা ছাড়া আর কারো অস্তিত্ব ছিল না। ২-৩ সেকেন্ড পর তার এই ঘোরটা যখন কেটে যায় তখন তার কাছে মনে হয় একটু আগে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে তার হ্যালুসিনেশন। সে ব্যাপারটা ভুলে যায়। তার কাছে মনে হয় আশেপাশের যে আবহাওয়া সেটা তার মনের উপর হয়তো কোনো প্রভাব বিস্তার করেছিল। এই ঘটনার বেশ অনেক দিন পর তার সাথে দেখা হয় একজনের, যিনি তার মনোজগৎকে পরিবর্তন করে ফেলে। সে সময় অধীরদা তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেই বন্ধুর চাচা অধীরদাকে প্রথম দেখায় জিজ্ঞেস করে যে তোমার সাথে তো তার দেখা হয়েছিল। অধীরদা চমকে উঠেছিলেন, কারণ এই ঘটনা একমাত্র তিনি ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। তাহলে এই ভদ্রলোক জানলো কিভাবে? এই তার প্রথম কৌতূহলের শুরু। এরপর বিভিন্ন ঘটনা পরিক্রমায় তিনি এই তন্ত্রমন্ত্রের সাথে জড়িয়ে গেছেন। তার জীবনের প্রথম দিককার গুরু ছিলেন তার সেই বন্ধুর চাচা। তার বেশ কয়েকটা অভিযান বা এই তন্ত্রমন্ত্র বিদ্যার জীবনের ঘটনার সাক্ষী ছিলেন সেই বন্ধুর চাচা। আজকে আমরা আপনাদের সাথে অধীরদার যে ঘটনাটি শেয়ার করব এটাও তার এই ঘটনাবহুল জীবনের অনেকগুলো ঘটনার মধ্যে থেকে একটা ঘটনা। আমরা সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে ২০০২ সালে কলকাতা শহরে। কলকাতা শহরের পার্ক স্ট্রিটের বাসিন্দা জহির। জহির ভালোবাসে তারই এলাকার মৃত্তিকা নামের একটি মেয়েকে। মৃত্তিকা হিন্দু ধর্মের আর জহির মুসলমান।
তাদের এই অসম ভালোবাসার যে কোনো পরিণতি ছিল না, এটা এরা দুইজন খুব ভালো করেই জানত। মৃত্তিকার পরিবার কলকাতা শহরের খুব প্রভাবশালী একটা পরিবার ছিল, আর জহিরের পরিবারও পলিটিক্যাল দিক থেকে খুব ভালো পজিশনে ছিল। জহিরও খুব ভালো করে জানতো যে তার পরিবার কোনোভাবেই এক হিন্দু মেয়েকে মেনে নিবে না। আর জহির এটাও জানতো যে মৃত্তিকার ফ্যামিলিও তাদের এই বিয়ে মেনে নেবে না। কিন্তু তারা বদ্ধপরিকর যে তারা বিয়ে করবেই। তাই এক পর্যায়ে মৃত্তিকাকে নিয়ে জহির কলকাতা শহর ছেড়ে দেয়। তারা কোর্টে বিয়ে করে এবং তারা চলে যায় গৌহাটিতে। ভারতের গৌহাটিতে জহিরের এক বন্ধু থাকতো। জহির গৌহাটিতে তার এই বন্ধুর বাসায় বেশ কিছুদিন বেরিয়ে গেছে, ঘুরে গেছে। তাই সে মৃত্তিকাকে নিয়ে চলে যায় গৌহাটির সেই গ্রামে। তার বন্ধু যখন তাকে দেখে তখন সে খুশি হয়। জহির এবং মৃত্তিকাকে সে তার ঘরে নিয়ে ওঠায়। তার সেই বন্ধু বাবুর বাবা মাও জহির এবং মৃত্তিকাকে খুব ভালোভাবেই তাদের বাসায় স্থান দেয়। তারা সব ঘটনা শোনে। তারা একটু ভয় পেয়ে যায়, কারণ জহিরের ফ্যামিলি পলিটিক্যালি খুব স্ট্রং এবং তারা হয়তো তাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসতে পারে। এরপর তারা বেশ কিছুদিন সেখানে লুকিয়ে থাকে। এরপর যখন তারা দেখে যে এই বিষয়টা নিয়ে আর কোথাও কোনো কিছু হচ্ছে না বা কেউ তাদের খোঁজে আসছে না, তখন তারা চিন্তা করে তারা নর্মাল লাইফ শুরু করবে। জহির কিছুদিনের মধ্যেই একটা চাকরি জুটিয়ে ফেলে। সে একটা স্কুলে মাস্টারির চাকরি করা শুরু করে। সে তার স্ত্রীকে অর্থাৎ মৃত্তিকাকে নিয়ে আলাদা বাসা নেয়। সেই ঘরটা ছিল লোকালয় থেকে একটু দূরে। 2 রুমের একটা টিনের ঘর, সামনে একটু উঠোন, আর উঠোনে একটা কুয়ো। খুব সুন্দরভাবেই জহির এবং মৃত্তিকার জীবন কাটছিল। মৃত্তিকার মাঝে মধ্যে মন খারাপ হতো তার বাবা মার জন্য, তখন জহির তাকে সান্ত্বনা দিত। এভাবেই তাদের এই দুইজনের সংসার খুব ভালোভাবেই চলছিল। মাঝে মধ্যে জহির এবং মৃত্তিকার মনে হতো যে তাদের ফ্যামিলি হয়তো তাদের ভুলে গেছে। তারা এই বলে সান্ত্বনা নিত যে তারা দুইজন তো ভালো আছে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর মৃত্তিকা গর্ভবতী হয়ে ওঠে। জহির খুব খুশি হয়। মৃত্তিকার প্রেগনেন্সির বয়স যখন 6 মাস, তখন হঠাৎ করেই মৃত্তিকার মনে হয় যে সে তার বাবা মার সাথে দেখা করবে। তার কাছে মনে হতে থাকে যে সে হয়তো বাচ্চা জন্ম দিতে গিয়ে আর বেঁচে থাকবে না। জহির তাকে বিভিন্নভাবে বোঝায়, কিন্তু কোনোভাবেই মৃত্তিকা আসলে বুঝতে পারছিল না বা বুঝতে চাচ্ছিল না। এক পর্যায়ে জহির নিরুপায় হয়ে তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ি যায়। শ্বশুর বাড়িতে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন জহিরকে এবং মৃত্তিকাকে বিভিন্নভাবে অপমান করে এবং জহিরকে মারতে যায়। কিন্তু মৃত্তিকা সেখানে দাঁড়িয়ে যাওয়াতে মৃত্তিকার ফ্যামিলি জহিরকে কিছু করতে পারে না। মৃত্তিকা তার মার কাছে গিয়ে যখন কেঁদে পড়ে, তখন তার মা এবং তার বাবা তাকে হয়তো ক্ষমা করে দেয়। মৃত্তিকাকে তারা নিজেদের কাছে রাখে এবং জহিরকে চলে যেতে বলে এবং জহিরকে বলে যে তারা বিষয়টা নিয়ে চিন্তা করবে, এরপর একটা ডিসিশন তারা নিবে। জহির তাদের বোঝায় যে মৃত্তিকা তার স্ত্রী, এখানে ডিসিশন নেওয়ার বা দেওয়ার কোনো কিছুই নেই। মৃত্তিকা কয়েকদিন থাকতে চেয়েছে, তাই সে মৃত্তিকাকে এখানে দিয়ে গেছে। কিছুদিন পর এসে সে মৃত্তিকাকে নিয়ে যাবে, কেউ তাকে আটকাতে পারবে না। এই কথা বলে জহির চলে যায়। 2 দিন পর জহির যখন আসে, তখন মৃত্তিকার ফ্যামিলি কোনো ধরনের বাধা দেয় না। তারা মৃত্তিকাকে জহিরের সাথে চলে যেতে দেয় এবং জহিরের মনে হয় যে তার শ্বশুরবাড়ির লোকজন হয়তো তাদের মেনে নিয়েছে। তাদের ব্যবহারে জহির সেটাই সন্দেহ করে। জহির মৃত্তিকাকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। মৃত্তিকার মনও ভালো ছিল, কারণ মৃত্তিকারও মনে হয়েছে তার ফ্যামিলি তাকে মেনে নিয়েছে। তারা খুব ভালোভাবেই দিন তাদের কাটাচ্ছিল। মৃত্তিকার যখন ডেলিভারির আর কিছুদিন বাকি, তখন মৃত্তিকার মা মৃত্তিকার জন্য একটা কাজের মেয়েকে পাঠায়, যে মৃত্তিকার সারা দিন খেয়াল রাখবে। কাজের মেয়েটির নাম কলি।
কলির বয়স 17 কি 18 বছর। জহির যখন কলিকে প্রথম দেখে তখন তার কাছে কলিকে একটু অদ্ভুত মনে হয়। তার কাছে মনে হয় এই মেয়েটা স্বাভাবিক না। স্বাভাবিকভাবে মানুষ যে কথাগুলো বলে বা যে কথার উত্তর দেয় বা নেয়, সে ধরনের কোনো কাজই কলির ভিতর ছিল না। তাকে যদি কোনো কিছু করতে বলা হতো, সে প্রথমে এক দৃষ্টে তাকিয়ে থাকতো, এরপর সে তার কাজে যেত। এই ব্যাপারটা নিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হতো, সে কোনো উত্তর দিত না। তখন তার চোখ মুখ ছিল ভাবলেশহীন। এভাবে ধীরে ধীরে মৃত্তিকার ডেলিভারির ডেট চলে আসে। মৃত্তিকা কয়দিন পর একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেয়। জহির খুব খুশি ছিল। জহিরের শ্বশুর বাড়ির লোকজন আসে, তারা তাদের নাতিকে দেখে, তারাও খুব খুশি হয়, তাদের আশীর্বাদ করে যায়। জহিরের জীবনের আরেকটি অধ্যায়ের সেদিন সূচনা হয়। তাদের সাথে সেই কলিমেটা কিন্তু থেকেই গিয়েছিল। তাকে রাখা হয়েছিল মৃত্তিকা এবং মৃত্তিকার ছেলের দেখভালের জন্য। জহিরের ছেলের বয়স যখন 6 কি 7 মাস, তখন জহির একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে লক্ষ্য করে রাতের বেলা যখন সে ঘুমায়, তখন তার পাশে থাকে তার ছেলে, ছেলের অপর পাশে থাকে তার মা, অর্থাৎ তারা স্বামী স্ত্রীর মাঝখানে ছেলেটি ঘুমায়। রাতের বেলা জহিরের যখনই ঘুম ভাঙে এবং সে যখনই তার ছেলের দিকে তাকায়, সে দেখে তার ছেলে তার দিকে তাকিয়ে হাসছে। প্রথম প্রথম সে ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয়, কিন্তু প্রত্যেকবারই যখন তার রাতের বেলা ঘুম ভাঙে এবং সে যখন একই দৃশ্য দেখা শুরু করে, তখন তার এই বিষয়টা একটু অস্বাভাবিক লাগা শুরু করে। সে যখনই তার ছেলের দিকে ঘুম ভেঙে তাকায়, সে দেখে তার ছেলে তার দিকে তাকিয়ে আছে এবং অদ্ভুত ভঙ্গিতে হাসছে। এই বিষয়টা বেশ কিছুদিন চলার পর জহির মৃত্তিকাকে এই বিষয়টা জানায়। মৃত্তিকা এই কথা শুনে খুব রাগ করে। সে জহিরকেই ভর্ৎসনা করে, জহিরকে বকা দেয় এবং সে বলে যে জহির হয়তো রাতের বেলা ঘুমের ভেতর স্বপ্নে এসব জিনিস দেখে। জহিরকে ভালোভাবে থাকতে বলে এবং সে তার ধর্ম অনুযায়ী যে সূরা কেরাত যা আছে সেটা পড়তে বলে। জহির মৃত্তিকার কথা মতো সে বিষয়গুলো মানে, কিন্তু তারপরও সে এই দৃশ্য দেখতে থাকে প্রত্যেক রাতে। শুধু মৃত্তিকা মন খারাপ করবে বলে সে মৃত্তিকাকে সেদিনের পর থেকে আর এই বিষয়টা জানায় না। সকালবেলা তার ছেলে স্বাভাবিক, কিন্তু রাত হলেই জহির এই বিষয়টা লক্ষ্য করে। এই ঘটনার বেশ কিছুদিন পর থেকেই জহির একটা অদ্ভুত অনুভূতি টের পেত সবসময়। সে যখনই বাড়ি ফিরত, তার মনে হতো যে বাড়ির ভেতরে আর আরেকজনের অস্তিত্ব আছে এবং যার অস্তিত্ব আছে তাকে চোখে দেখা যায় না। এর কারণ হচ্ছে সে একদিন তার পড়ার ঘরে বসে পড়ছিল। পরদিন ক্লাসে স্টুডেন্টদের কি পড়াতে হবে সে বিষয়ে সে একটু স্টাডি করছিল। ঠিক সে সময় তার স্পষ্ট ধারণা হয় তার পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে এবং পেছনে যে দাঁড়িয়েছে তার শরীরের গন্ধ সে তখন পাচ্ছিল, অনেকটা ঘামে ভেজা গন্ধ। জহিরের মনে হয় যে পেছনে হয়তো মৃত্তিকা এসে দাঁড়িয়েছে। সে যখন মাথা ঘুরিয়ে পেছনে তাকায়, সে সেখানে কিচ্ছু দেখতে পায় না। সে পুরো ব্যাপারটাই তার মনের ভুল ধরে নেয়। সে আবার তার পড়ালেখায় মনোযোগ দেয়। ঠিক তখনই তার মনে হয় ঠিক তার কানের পাশ দিয়ে কেউ একটা গরম নিঃশ্বাস ফেলে। ব্যাপারটা এতই বাস্তব ছিল যে জহির লাফ দিয়ে চেয়ার থেকে উঠে যায় এবং সে প্রচন্ড ভয় পায়। সে রাতে জহির আর কিচ্ছু পড়ে না, সে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। সেদিন রাতে জহির যখন ঘুমাচ্ছিল, সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে তার সাথে। হঠাৎ মাঝরাতের দিকে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার কারণ হচ্ছে কেউ একজন তার গলায় হাত দিয়ে গলাটা পেঁচিয়ে ধরার চেষ্টা করছে। এই ফিলিংসে যখন জহিরের ঘুম ভাঙে এবং সে যখন চোখ খুলে তাকায়, সে দেখতে পায় তার গলার উপর, ঠিক তার বুকের উপর বসে আছে তার সেই ছেলে
এবং সেই ছেলে তার দিকে একটা হিংস্র লুক দিয়ে তার গলাটা চেপে ধরেছে। এই দৃশ্য দেখে প্রথমে তো জহির আতঙ্কিত হয়ে কয়েক মুহূর্ত নড়তে পারল না, কিন্তু যখন ধীরে ধীরে তার মনে হলো তার গলায় রাখা তার সেই ছেলের দুটো ছোট ছোট হাত থেকে অমানবিক প্রেসার পড়ছে এবং তার দম বন্ধ হয়ে আসছে, তখন সে চিৎকার শুরু করে, ছোটাছুটি শুরু করে। তার সেই চিৎকার এবং ছোটাছুটিতে তার পাশে ঘুমিয়ে থাকা তার স্ত্রীর ঘুম ভাঙে। মৃত্তিকা ঘুম ভেঙে উঠে দেখে তার স্বামী নিজের গলায় হাত দিয়ে চিৎকার করছে। জহিরকে যখন ঘুম থেকে ওঠানো হয় এবং জহির যখন দেখে তার পাশে তার ছেলে ঘুমিয়ে আছে এবং সে তার ছেলের সদ্য ঘুম ভেঙেছে তার চিৎকার চেঁচামেচিতে, তখন সে একটু অবাক হয়। মৃত্তিকা জহিরকে বলে যে এটাকে হয়তো ওই সেই বোবায় ধরার ব্যাপারটা তোমার সাথে ঘটেছে, তাকে নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। কিন্তু জহির জানে যে যেই ব্যাপারটা তার সাথে ঘটলো এটা কতটা অস্বাভাবিক এবং কতটা বাস্তব ছিল তার জন্য। এই ঘটনার পর থেকে রাত হলেই জহির তার এই ছোট্ট নিষ্পাপ ছেলেটাকে ভয় পেতে থাকে। তার কাছে মনে হতে থাকে এই যে ছেলেটা তার সন্তান, এটা কোনো মানুষ না, এটা হয়তো অন্য কিছু। এই ধারণা যখনই তার মাথায় আসতো তখনই সে নিজেকে ধিক্কার দিত, কিন্তু এই চিন্তাটা তার মাথায় আসা থেকে সে বিরত রাখতে পারছিল না। সে অনেকভাবেই ট্রাই করছিল, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। একদিন সকালবেলা জহির স্কুলে যায়, যাওয়ার পর সে শুনতে পায় কোন একটা গ্যাঞ্জামের কারণে সেদিন স্কুল বাতিল করা হয়েছে। সে তার বাসায় ফিরে আসে। সে যখন তার বাসায় ঢোকে তখন সে একটা অদ্ভুত দৃশ্য দেখে। সে দেখে তার স্ত্রী বিছানায় ঘুমাচ্ছে, কিন্তু তার আশেপাশে তার সন্তানটি নেই। সে যখন তার সন্তানের খোঁজে আরেক রুমে ঢোকে তখন সে দেখে সেই রুমে কলি তার সন্তানকে মেঝেতে শুয়ে কিছু একটা মন্ত্রের মতো পাঠ করছে। এই দৃশ্য দেখে জহির আঁতকে ওঠে এবং সে যখন কলিকে জিজ্ঞেস করে যে সে কি করছে, তখন কলি ভ্যাটাচাকা খেয়ে যায়। সে তখন জহিরকে বলে যে সে কিছুই করছে না, জাস্ট বাবুর সাথে খেলা করছে। জহির কোনো কথা বলে না। সে তার ছেলেকে মেঝে থেকে ওঠায় এবং কোলে করে তার নিজের রুমে নিয়ে আসে। সে তার স্ত্রীকে ঘুম থেকে জাগায় এবং তার স্ত্রীকে এই ঘটনাটা বলে। তার স্ত্রী এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামায় না। এই ঘটনার বেশ কিছুদিন পর একদিন রাতের বেলা জহিরের ঘুম আসছিল না। সে বিছনায় এপিট ওপিট করছিল। হঠাৎ করে সে তার ঘরের বাইরে মানুষের পায়ের শব্দ শুনতে পায়। তার কাছে মনে হয় তার বাড়ির উঠোনে কেউ হাঁটাহাঁটি করছে। সে সাবধানে তার কান সজাগ করে শোনার চেষ্টা করে এবং সে স্পষ্ট বুঝতে পারে যে তার ঘরের ঠিক উঠোনে একজন না বেশ কয়েকজন মানুষ হাঁটাহাঁটি করছে। তার প্রথমে মনে হয় চোর। এরপর সে ভয় পেতে থাকে যে ডাকাতও তো হতে পারে, আর ডাকাতেরা খুবই দুর্ধর্ষ নৃশংস হয়, তারা মানুষ অবলীলায় মেরে ফেলতে পারে। জহির খুবই ধীরে সুস্থে সন্তর্পণে তার বিছানা থেকে নামে। সে তার ঘরের জানালার ফুটো দিয়ে যখন বাইরে তাকায় সে সেখানে কাউকেই দেখতে পায় না। সে অনেকক্ষণ যাবৎ সে ফুটো দিয়ে তাকিয়ে থাকে, সে কাউকেই দেখে না, এমনকি সে কোনো পায়ের শব্দই শুনতে পায় না। সে আবার তার বিছানায় এসে শোয়। শোবার কিছুক্ষণ পরই জহির আবার সে শব্দ শুনতে থাকে। এবার জহির ধীরে ধীরে তার দরজার সামনে দাঁড়ায়, দরজায় কান পেতে বোঝার চেষ্টা করে যে আসলে বাইরে কেউ আছে কিনা। সে যখনই দরজায় কান পাতল ঠিক সেই মুহূর্তেই যেন বাইরের সব শব্দ থেমে গেল। জহির এক ধাক্কায় ঘরের দরজা খুলে ফেলে। সে কাউকেই দেখতে পায় না। সে একটু সাহসী লোক ছিল। সে ঘর থেকে বের হয়ে উঠোনের চারপাশটা একটা চক্কর দেয়। সে কাউকেই দেখে না। সে যখন তার ঘরে ঢুকে দরজা বন্ধ করবে ঠিক সেই মুহূর্তে সে একটা শব্দ পায়। সেই শব্দের উৎস খুঁজতে পেছনে ঘুরে তাকায়।
এবং সে দেখতে পায় তার উঠোনে যে কুয়ো আছে সেই কুয়োর কার্নিশে দাঁড়িয়ে আছে একটা মহিলা, যে মহিলার মাথা নেই। সে তার দুটো হাত সামনে এগিয়ে কিছু একটা চাচ্ছে। এটা প্রথমে তার মনে হলো, এরপর তার মনে হলো সেই মহিলা তাকে হাত ইশারায় কাছে লাগছে। এই দৃশ্য জহির কতক্ষণ দেখেছে জানে না। সে যখন হঠাৎ করে একটা চিৎকার দিয়ে ওঠে, ঠিক তখনই জহির দেখতে পায় সেই নারী মূর্তিটি কুয়ার ভেতর পড়ে গেল। জহিরের চিৎকারে মৃত্তিকার ঘুম ভেঙে যায়। সে বাইরে আসে। সেই কলি নামের কাজের মেয়েটাও ঘুম ভেঙে চলে আসে। তাকে যখন জিজ্ঞেস করা হয় সে এত রাতে ঘরের বাইরে কি করছে, সে কাউকে সে রাতে কোনো কিচ্ছুই বলে না। সে রাতে চলে আসে তার ঘরে এবং মৃত্তিকাকে, শুধু মৃত্তিকাকেই বলে যে তার সাথে কি ঘটেছে একটু আগে। মৃত্তিকা এবার একটু চিন্তিত হয়ে পড়ে। সে চিন্তা করতে থাকে যে জহির তো আসলে এই ধরনের লোক না, বা সে অতিপ্রাকৃত কোনো কিছুই কোনো সময় বিশ্বাস করত না। কিন্তু যে লোক এই অবিশ্বাসী লোক, সেই লোকই যখন এই কথা বলছে তার মানে কিছু একটা তো ঘটছে এই ভদ্রলোকের সাথে। তাই মৃত্তিকাও একটু কনসার্ন হয়ে পড়ে। মৃত্তিকা এই বিষয়টা তার মাকে জানায়। মা মৃত্তিকাকে শান্ত থাকতে বলে এবং এটা বলে যে এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই, হয়তো জামাইবাবুর শরীর খারাপ হলে মানুষ এরকম উদ্ভট জিনিসপত্র দেখে। মৃত্তিকাও তার মায়ের এই কথায় সান্ত্বনা পায়। জহিরের ফ্যামিলি কিন্তু জহিরের সাথে এখন পর্যন্ত কোনো ধরনের কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি। তারা জানে সে কি করেছে এবং কোথায় আছে, কিন্তু এখন পর্যন্ত জহিরের ফ্যামিলি তার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। জহিরও ওই বিষয়টা নিয়ে আর মাথা ঘামায় না। কিন্তু জহিরের সাথে এখন যা ঘটছে সেই বিষয়টি নিয়ে জহির খুবই চিন্তিত। সে অতটা নামাজ পড়নেওয়ালা লোক না, তারপরও সে নামাজ পড়া শুরু করে। সে যে মসজিদে যেত সেই মসজিদের ইমাম সাহেবের সাথে সেই বিষয়টা শেয়ার করে। ইমাম সাহেব তাকে কিছু তাবিজ লিখে দেন এবং কিছু সূরা পড়তে বলেন, যেগুলো পড়ে ঘুমালে তার এই সমস্যা হবে না, এবং সবসময় পাক পবিত্র থাকতে বলেন। জহির এবং মৃত্তিকার এই বিষয়টা খুব সুন্দর ছিল যে তারা কখনোই নিজেদের ধর্মকে ত্যাগ করেনি। তারা তাদের স্বীয় ধর্ম পালন করে গেছে নিজেদের মতো করে। জহির সেদিনের পর থেকেই হুজুরের দেওয়া সে তাবিজ তার সাথে রাখত এবং সে মাঝে মধ্যেই বিভিন্ন সূরা পড়তে থাকত। মৃত্তিকার প্রথম দিকে ব্যাপারটা অস্বস্তিকর মনে হলেও সে ব্যাপারটা মেনে নেয়। সে মনে করে এই বিষয়টাতে হয়তো তার স্বামী সাহস পাচ্ছে, যেটা যার যার বিশ্বাস, সেই বিশ্বাস থেকেই সে বলে। এই ঘটনার বা এই ইনসিডেন্টসগুলোর বেশ কিছু মাস পরে আবার জহিরের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। একদিন সে সন্ধেবেলা বাজার থেকে তার বাড়ির দিকে আসছিল। সে যখন তার বাড়ির খুব কাছাকাছি চলে এসেছে, সে দেখতে পায় কেউ একজন তার বাড়ির সামনের যে আম গাছ, সেই গাছের উপর বসে আছে, এবং যে বসে আছে সে একজন নারী। এই সন্ধেবেলা গাছের উপর যদি কোনো নারী বসে থাকে সেটা যে স্বাভাবিক কিছু না, এতটুকু জ্ঞান জহিরের আছে। সে সেখানে থমকে দাঁড়ায়। সে এক দৃষ্টিতে সেই গাছের ডালের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখতে পায় তার দিকে ঘুরে তাকালো সেই মহিলা, যে মহিলা গাছের উপর বসে আছে সেটা আর কেউ নয়, সেটা তার স্ত্রী মৃত্তিকা। জহির দেখতে পায় তার চোখের সামনেই মৃত্তিকা সেই গাছের ডাল থেকে ঝুলে পড়ল, কিন্তু সে নিচে পড়ল না, কারণ তার গলায় বাঁধা ছিল একটা ফাঁসির দড়ি। জহির দেখতে পায় তার সামনেই তার স্ত্রী যন্ত্রণায় কাতরাচ্ছে, মৃত্যু যন্ত্রণায়। জহির দৌড়ে গিয়ে যখন তার স্ত্রীকে ধরে, ঠিক সেই মুহূর্তেই দেখতে পায় সে যে যাকে ধরে আছে সে তার স্ত্রী না। হঠাৎ করে তার চেহারা পরিবর্তিত হয়ে গেছে এবং যাকে সে ধরে রেখেছে সে অশরীরী কেউ, দানবীয় এক নারী মূর্তি। এই বিষয়টা আর জহির নিতে পারে না, সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। জহির যে তার বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে এই খবরটা কিন্তু কেউ জানে না। অনেক রাত হয়ে যাওয়ার পর মৃত্তিকা যখন দেখে তার স্বামী বাড়ি ফিরছে না, তখন সে তার বাড়ি থেকে বের হয়ে সামনে একটু খুঁজতে বের হয়।
তখনই সে দেখতে পায় রাস্তার উপর তার স্বামী বেহুশ অবস্থায় পড়ে আছে। মৃত্তিকা আশেপাশের লোকজন জড়ো করে তাকে বাসায় নিয়ে যায়। জহিরের যখন জ্ঞান ফেরে তখন প্রথম দিকে সে মৃত্তিকাকে কোনো কিছুই বলে না। আশেপাশের লোকজনরা যখন চলে যায় তখন সে মৃত্তিকাকে পুরো ঘটনাটা খুলে বলে। মৃত্তিকাও বুঝতে পারে যে কোনো খারাপ কিছু হয়তো জহিরের সাথে ঘটছে। এদিকে জহিরের ছেলের শরীর প্রচন্ড খারাপ, ছেলেটার প্রচন্ড শ্বাসকষ্ট। জহির ইতিমধ্যে বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েছে, ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু তারা কোনো ধরনের সমস্যা খুঁজে পাচ্ছে না। ছেলেটাকে প্রচুর ওষুধ খাওয়ানো হচ্ছে। জহিরের মাঝে মধ্যে মনে হচ্ছে যে এই ওষুধ খাওয়াবার কারণে হয়তো তার ছেলে আরো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। তার ছেলের যে বয়স এবং সেই বয়সে একটা শিশুর যে গ্রোথ থাকার কথা, জহিরের ছেলের সেই গ্রোথ ছিল না। জহির তার ছেলেকে নিয়েও খুব চিন্তিত ছিল। জহিরের সাথে যখন এই ধরনের অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছিল তখন মৃত্তিকা তার বাবার বাড়িতে যায়। যাওয়ার পর সে তার এক বান্ধবীর কাছে এই বিষয়টা খুলে বলে। সেই বান্ধবী তখন এক ভদ্রলোকের সন্ধান দেন। তিনি পেশায় একজন তান্ত্রিক। এই তান্ত্রিকের নামটি আমরা আসলে এখন উল্লেখ করব না। সেই তান্ত্রিক এই পুরো ঘটনাটা শুনে ঘটনাটা দেখার ইচ্ছা পোষণ করে। তিনি মৃত্তিকার বাড়ি আসেন, অর্থাৎ জহিরদের বাড়ি আসেন। তিনি যখন সেই বাড়ির উঠোনে প্রবেশ করেন, উঠোনে প্রবেশ করার পর তিনি সরাসরি চলে যান কুয়োতে এবং কুয়োর ভেতরে তিনি অনেকক্ষণ তাকিয়ে থাকেন। দু একটা পাথর তিনি সেই কুয়োর মধ্যে ফেলেন এবং কিছু একটা বোঝার হয়তো তিনি চেষ্টা করছিলেন। সেই তান্ত্রিক মৃত্তিকাকে বলে যে প্রথমে যে কাজটা করতে হবে, এই কুয়োটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তখন মৃত্তিকারা বলে যে এই বাড়ি তো তাদের নিজেদের না, তারা এই বাড়িতে ভাড়া থাকে। তখন সেই তান্ত্রিক বলে যে আপনাদের এই বাসাটা ছেড়ে দিতে হবে, তা না হলে হয়তো যে সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন এটা আপনারা হতেই থাকবেন এবং এতে জীবন নাশের আশঙ্কা আছে। মৃত্তিকা এবং জহির চিন্তা করে যে তারা এই বাসাটা ছেড়ে দিবে। জহিরের আর্থিক অবস্থা তখনও অতটা ভালো ছিল না যে সে হুট করে বাসা চেঞ্জ করতে পারবে। তার আরো 1 মাস দরকার ছিল। তাই তারা চিন্তা করে তারা অস্থায়ীভাবে সেই কুয়োর উপরে টিন দিয়ে কুয়োর মুখটা বন্ধ করে দেবে। এই কথা সেই কাজ। এই ঘটনার বেশ কিছুদিন জহিরের সাথে আসলেও কোনো ধরনের ঘটনা ঘটেনি। জহির এবং মৃত্তিকা মনে করতে থাকে যে তাদের সাথে যে সমস্যা, এই সমস্যার শেষের পথে, কিন্তু তাদের ধারণা ছিল ভুল। একদিন রাতের বেলা মৃত্তিকার হঠাৎ ঘুম ভেঙে যায়। মৃত্তিকা ঘুম ভেঙে উঠে দেখে তার পাশে তার ছেলে আছে, কিন্তু তার স্বামী নেই। জহির ঘরের কোথাও নেই, এমনকি ঘরের মেইন দরজাও ভেতর থেকে বন্ধ। তাহলে জহির কোথায়? মৃত্তিকা কোনো কিছু আসলে বুঝতে পারে না, বুঝে উঠতে পারে না। সে তার ঘরের দরজা খুলে তার উঠোনে পায়চারি করছিল। হঠাৎ করেই মৃত্তিকা দেখতে পায় কোথা থেকে জানি জহির ফিরে আসছে এবং সে হাঁটছে অনেকটা ঘুমন্ত মানুষের মতো, অর্থাৎ সে হয়তো ঘুমের মধ্যে হাঁটছে এরকম মনে হচ্ছে। জহির যখন হাঁটতে হাঁটতে মৃত্তিকার সামনে আসলো তখন মৃত্তিকা দেখলো তার স্বামী আসলেই ঘুমোচ্ছে, কারণ তার স্বামীর 2 চোখ বন্ধ। মৃত্তিকা তার স্বামীকে ঘরের ভেতর নিয়ে গিয়ে শোয়ায়। সে চিন্তা করে যে হয়তো জহিরের ঘুমের ভেতর হাঁটার অভ্যাস শুরু হয়েছে, যেটা আগে ছিল না। কিন্তু সে একটা হিসেব মিলাতে পারে না, সেটা হচ্ছে ঘরের দরজা তাহলে ভেতর থেকে বন্ধ করলো কে? পরদিন সে সেই তান্ত্রিকের সাথে আবার যোগাযোগ করে এবং সেই তান্ত্রিক যখন এই কথা শোনে এবং সে সরাসরি চলে আসে তাদের বাড়িতে আসার পর সেই তান্ত্রিক বলে, আমি যে বন্ধন দিয়েছিলাম সেই বন্ধন এরা ছিন্ন করে ফেলেছে, এদের আটকানো আমার পক্ষে সম্ভব না। আপনারা ভালো কাউকে খুঁজে বের করুন যারা এই জিনিসটা সমাধান করতে পারবে।
ব্যাপারটা এখন এমন হয়েছে যে আপনারা যদি এই ঘর ছেড়েও দেন তারপরও আপনারা এটা আপনাদের পেছন ছাড়বে না। তখন মৃত্তিকা সেই তান্ত্রিককেই বলে যে আমাদের সাথে তো এই ধরনের সমস্যা কোনো সময় হয়নি। আপনি তো এই ধরনের সমস্যার সমাধান করেছেন, তাহলে এটা পারবেন না কেন? তখন সে তান্ত্রিক বলে যে এখানে যারা আছেন বা যিনি আছেন তার যে ক্ষমতা, তার সামনে আমি কিছুই না। তখন সেই তান্ত্রিককে যখন জহির এবং মৃত্তিকা দুইজনই বিভিন্নভাবে চাপাচাপি করছিল, তখন সেই তান্ত্রিক বলে যে আমি একজনের খবর জানি যিনি এই ধরনের সমস্যার সমাধান করেন, কিন্তু তার কাছে গেলেই যে আপনি তার সাহায্য পাবেন তা না। তিনি খুব বেছে বেছে কাজ করেন এবং তার বয়সও খুব বেশি না। এই কথা শুনে মৃত্তিকা এবং জহির একটু সাহস পায়। তারা সেই তান্ত্রিকের সাথে তান্ত্রিকের বলে দেওয়া বা তান্ত্রিকের সেই নির্দিষ্ট যে লোকটার কথা সেই তান্ত্রিক বলেছিল তার কাছে যায়। সেই লোকটাই হচ্ছে আমাদের অধিষ্ঠা। এই ঘটনার বেশ কয়েকটা ঘটনায় বা রহস্যই অধিষ্ঠা এভাবে মিটিয়েছিলেন, বিভিন্ন সমস্যার সমাধান করেছিলেন যেটা এই তান্ত্রিক জানত। যখন অধিষ্ঠার কাছে মৃত্তিকা এবং জহির আসলো এবং তাদের সমস্যার কথা বলল, তখন অধিষ্ঠা চিন্তা করেন যে তাকে আগে সেই স্থানে যেতে হবে। তিনি এখানে থেকে কোনো কাজ করতে পারবেন না। অদিত্যা মৃত্তিকা এবং জহিরের সাথে তার বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর অদিত্যার মনে হচ্ছিল যে এই ঘরের ভেতর অশুভ কিছু আছে, যা এই ঘরকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছে এবং তার বেশ কিছুটা ছায়া তিনি দেখতে পান জহিরের উপর। অদিত্যার মনে হচ্ছিল জহিরকে সবসময় একটা ধূসর বস্তু বা ধূসর ছায়া সবসময় ঘিরে রেখেছে। অদিত্যা এই বিষয়টা জহিরকে বললেন না। জহিরের সন্তানকে যখন অদিত্যা দেখেন তখন তিনি বলে ওঠেন যে প্রথম সাহায্য দরকার আপনার এই সন্তানের। এই সন্তান কিছুদিন পরেই হয়তো মারা যাবে। আপনাদের উপর কালো জাদু করা হচ্ছে এবং তা এখনো হচ্ছে। প্রত্যেক দিনই সেই শক্তি বা সেই জাদুটা জোরদার হচ্ছে। অদিত্যা জহিরের ছেলে সন্তানকে নিয়ে একটা চক্রে বসেন। সেখানে তিনি কিছু তন্ত্রমন্ত্র সাধনা করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে সেই ছেলেটাকে প্রদক্ষিণ করতে থাকেন এবং এক পর্যায়ে সেখানে উপস্থিত সবাই দেখে সেই ছেলেটা একটা হাসি দিয়ে উঠল এবং সবার কাছেই মনে হলো যে ছেলেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং তার মুখ থেকে কিছু একটা কালো রঙের ধোঁয়া বেরিয়ে আসলো। এই বিষয়টা সেখানে যারা উপস্থিত ছিল অর্থাৎ জহির, মৃত্তিকা এবং কলি, তারা সবাই দেখেছে। অধীরদা তখন জহিরকে বলে যে আপনার সন্তান এখন মোটামুটি সুস্থ, আমি কিছু মন্ত্র দিয়ে যাব, তার সাধনা করতে হবে আপনাদের বেশ কিছুদিন, তা না হলে সম্পূর্ণভাবে বিপদমুক্ত হবেন না। আর আপনারা এই মেয়েটাকে এখান থেকে দূর করুন। এই মেয়েটা সেই কালো জাদু যারা করেছে তাদের সাথে সম্পর্কিত। তখন জহির সেই মেয়েটাকে চেপে ধরে, অর্থাৎ কলিকে চেপে ধরে। মৃত্তিকাও এগিয়ে আসে। তাকে যখন চাপ দেওয়া হয় তখন কলি স্বীকার করে যে মৃত্তিকার ভাই এই ফ্যামিলির উপর কালো জাদু করেছে। তারা জহিরকে এবং জহিরের সন্তানকে মেরে ফেলতে চায় এবং এরপরে মৃত্তিকাকে তারা নিয়ে গিয়ে আবার অন্যখানে বিয়ে দিতে চায়। এজন্যই তারা জহির এবং জহিরের সন্তানের উপর কালো জাদু করেছে এবং কলিকে পাঠানোই হয়েছে সেই কালো জাদুর সরঞ্জামগুলো নিয়ে এবং এর জন্য যজ্ঞ চলছে। সেই যজ্ঞ চলবে টানা ২৭ দিন। আজকে সেই যজ্ঞের ২৪তম দিন চলছে। আর কিছুদিন সেই যজ্ঞ চললে জহির এবং জহিরের ছেলেকে কেউ বাঁচাতে পারবে না।
এই কথা শোনার পর জহির খুব উত্তেজিত হয়ে পড়ে এবং সে কলিকে মারতে যায়, কিন্তু অধীরদা তাকে থামান এবং তিনি বলেন যে তাকে মেরে কোনো লাভ নেই, এতে আমাদের সমস্যার কোনো সমাধান হবে না। এরপর অধীরদা তার ধ্যানে বসেন। যারা অধীরদার আগের ঘটনা শুনেছেন তারা জানেন যে অধীরদা যখন এই অলৌকিক জীবনে প্রবেশ করেন বা অলৌকিকতার স্বাদ পান এবং সেজন্য তিনি যে তপস্যা করেছিলেন সেটা করা হয়েছিল কালো ভৈরবের। কালো ভৈরব যে দেবতা, তাকে ধরা হয় শিবের ভয়ঙ্কর রূপের নামকরণ, অর্থাৎ শিব দেবতার যে ভয়ঙ্কর রূপটা আছে তাকেই বলা হয় কালো ভৈরব। ঠিক তখনই অধীরদা জহিরের বাসার ভেতর ধ্যানে বসেন এবং তিনি সেই কালো ভৈরবের ধ্যান করছিলেন। তিনি মনে মনে তাকে ডাকছিলেন, তিনি চাচ্ছিলেন যে তাকে কোনো ইশারা দেওয়া হোক, তাকে কোনো ইঙ্গিত দেওয়া হোক, তাকে কোনো ক্লু দেওয়া হোক, যে ক্লুর মাধ্যমে তিনি বুঝতে পারবেন এই যজ্ঞটা কোথায় হচ্ছে এবং তিনি সেই যজ্ঞটাকে বন্ধ করতে যাবেন। তা না হলে এই জহির এবং তার ছেলেকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। এভাবে অনেকক্ষণ চলে যাওয়ার পর অধীরদার হঠাৎ মনে হয় তার আশেপাশের জগৎ নিঃশব্দ হয়ে গেছে, আশেপাশে কোনো শব্দ নেই। হঠাৎ করেই অধীরদা নিজেকে আবিষ্কার করেন একটা অন্য জগতে। তার চারপাশের সমস্ত দৃশ্যপট বদলে গেছে এবং তিনি তার সামনে যাকে দেখতে পান তাকেই হয়তো সবাই বলে কালো ভৈরব। এরপরের বিভিন্ন ঘটনা আছে যেগুলো আসলে প্রকাশ করার মতো না বা প্রকাশ করাটা ঠিক হবে না, কারণ সবকিছুরই একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে। এরপর অধীরদা তার সেই ধ্যানের মধ্যে হতেই বুঝতে পারেন যে এই যজ্ঞটা কোথায় হচ্ছে। অধীরদা তখন তার আরো কিছু শিষ্য এবং সাথীদের নিয়ে সেখানে চলে যান। ততদিনে অধীরদার বেশ কিছু শিষ্য এবং সাথী ছিল যারা প্রায় অধীরদার বিভিন্ন কাজে সহযোগিতা করত। অধীরদা তাদের নিয়ে চলে যান সেই জায়গাটায় একটু জঙ্গলের ভেতর। অধীরদারা যখন সেই জায়গায় গিয়ে পৌঁছান তখন প্রায় অন্ধকার। জঙ্গলের ভেতর কিছু দূর অগ্রসর হওয়ার পর চারপাশটা পুরোপুরি অন্ধকার হয়ে যায়, ঘুটঘুটে অন্ধকার। অধীরদা এবং তার সাথে থাকা তার সেই সাথীরা ধীরে ধীরে এগুচ্ছিলেন। হঠাৎ করেই তাদের কানে আসে কোথায় যেন সুর করে কোনো কিছু পড়া হচ্ছে। অধীরদা বুঝতে পারেন এটাই সেই জায়গা এবং তারা যাদের উদ্দেশ্যে এখানে এসেছেন তারা খুবই নিকটবর্তী। অধীরদা ধীরে ধীরে এগিয়ে যান এবং তিনি দূর থেকেই দেখতে পান একটা অগ্নিকুণ্ড, যে অগ্নিকুণ্ডকে ঘিরে বেশ কয়েকজন লোক বসে আছে এবং তাদের চারপাশে নৃত্যরত এক আধা ল্যাংটা লোক। অধীরদা ধীরে ধীরে যখন সেই জায়গাটায় উপস্থিত হন তিনি দেখতে পান সেখানে অলরেডি 3টা পাঠা বলি দেওয়া হয়েছে এবং চারপাশে বিভিন্ন পূজার সরঞ্জামাদি এবং এক অর্ধনগ্ন তান্ত্রিক সেখানে নৃত্য করে বেড়াচ্ছে। অধীরদাকে সেখানে দেখে সেই তান্ত্রিক ক্ষেপে যায় এবং সে বলে যে তুই আমার কাজ নষ্ট করতে এসেছিস, তুই জানিস তুই কার সাথে লাগতে এসেছিস? তখন অধীরদা বলে যে তোর যদি দিব্য জ্ঞান থেকে থাকে তাহলে আমার সাথে কে আছে সেটা তোর জানা উচিত। এই কথা শোনার পর সে তান্ত্রিক থেমে যায় এবং সে কিছুক্ষণ অপলক অধীরদার দিকে তাকিয়ে থেকে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে জানে অধীরদার সাথে অধীরদা কার আশীর্বাদ পুষ্ট। এই তান্ত্রিক যখন সেখান থেকে পালিয়ে যায় তখন অধীরদা মৃত্তিকার ভাইকে সেখানে পান। তিনিও সেই যজ্ঞের মধ্যে স্থান দখল করে বসেছিলেন। তিনি তার ভাইকে সেখান থেকে নিয়ে আসেন এবং পুরো বিষয়টা বোঝান। এভাবে আপনারা ক্ষতি করে তো কোনো কিছু করতে পারবেন না। একজন মানুষ তিনি যদি প্রাপ্তবয়স্ক হন তার পূর্ণ স্বাধীনতা আছে তার ডিসিশন নেওয়ার। এখানে তো আপনি আপনার বোনের জীবনকে ভালো করছেন না বা জীবনকে সুন্দর করতে সাহায্য করছেন না, আপনি আপনার বোনকে তার জীবনের সব থেকে দুঃখতম
ঘটনা উপহার দিতে যাচ্ছিলেন। এরপর অধীরদা যখন তার ভাইকে এই বিষয় সম্পর্কে বোঝান এবং এই বিষয়গুলোর নৃশংসতা সম্পর্কে অবগত করেন, তখন মৃত্তিকার ভাই আসলে ব্যাপারটা বুঝতে পারে। তিনি অধীরদার কাছে ক্ষমা চান। অধীরদা তখন মৃত্তিকার সেই ভাইকে নিয়ে আসেন জহিরের বাসায়। মৃত্তিকার ভাই জহিরের কাছে ক্ষমা চায়। তার জন্য তাদের পরিবারকে এই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। মৃত্তিকার ভাই আসলে কোনোভাবেই মানতে পারছিল না যে তার বোন এক মুসলমান ছেলের সাথে বিয়ে বসেছে। তাই সে হিংসার বশবর্তী হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে এই কাজটা করে। এরপর অধীরদা তাদেরকে এভাবে মিলিয়ে দিয়ে সেখান থেকে চলে আসেন। এরপরে এই ফ্যামিলিটার সাথে কি হয়েছে তা অধীরদা জানেন না। এরপর আর কোনো সময়ই এই বিষয় সম্পর্কে তার জানতেও ইচ্ছা হয়নি, কারণ তিনি জানেন যে মানুষের জীবনে এরকমের অনেক হাজারো সমস্যা আছে। এসব সমস্যা সমাধান একবার হয়ে গেলে সেই বিষয়ে কথা বলাটা ঠিক না, কারণ এটার সাথে মানুষের অনেক দুঃখের স্মৃতি জড়িয়ে থাকে। এটাই ছিল আজকে অধীরদার ঘটনা। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। অধীরদার সামনেও তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা আমাদের লিখে পাঠাবেন। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমাদের সাহস, আমাদের সামনে এগিয়ে চলার পথেও আপনারা যদি আমাদের সাহস দেন এবং আমাদের এই কাজটা করতে উৎসাহিত করেন, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে ভালো ভালো কিছু এপিসোড, ভালো ভালো কিছু ঘটনা উপহার দিতে পারবো।